ঢাকা কলেজ বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রদের আজকে অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত। আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার একটা বৈশিষ্ট্য হলো এখানে কোনো ডেবিট ক্রেডিট নেই। আমরা অ্যাকাউন্টিংয়ের সবকিছুই জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্টস যাই বলো সব জায়গায় ডেবিট ক্রেডিট ছিল, কিন্তু এই চ্যাপ্টারটা এত সহজ যে এখানে কোনো ডেবিট ক্রেডিট নেই। জাস্ট মিলকরণ কি, একটা বিষয় নিয়ে বা একই হিসাব আমরা যদি দুই পক্ষর হিসাবভুক্ত করি তাহলে দুই পক্ষের হিসাবে একই হতে হবে কিনা? অবশ্যই একই হতে হবে। এর মানে হচ্ছে সাপোজ তোমরা ছোটবেলা যখন গ্রামে ক্রিকেট খেলতে, খেয়াল করো যারা ব্যাটিং করে তারা সবসময় রানটা লিখে যে কত রান হলো। সাপোজ ধরো একটা টিম হচ্ছে টিম এ আর একটা টিম এ ধরো ব্যাটিং করছে, তাদের কাজই হচ্ছে তারা কত রান হলো সেটা লিখবে। টিম বি ফিল্ডিং করছে, তারা কিন্তু কত রান হলো সেটা খাতায় লিখে না, গ্রামে যেটা হয়ে থাকে আর কি। এখন যদি টিম বি যারা ফিল্ডিং করছে তারা যদি মনে করে যে না আমাদের একটা এলাকার ছোট ভাইকে দিয়ে আমিও হিসাবটা করাবো যে কত রান হলো আমাদের, তারপরে ব্যাটিং যারা করছে তারাও হিসাব করছে, যারা ফিল্ডিং করছে তারাও হিসাব করছে, ব্যাটিং এরাও খাতায় লিখছে, ফিল্ডিং এরাও খাতায় লিখছে। এখন খেলা শেষে যদি ব্যাটিং যারা করছে বা টিম এর রান যদি 185 হয়, টিম বি এর রান কত হতে হবে? খেলা তো একই টাইম, একই ম্যাচ, একই ব্যাটসম্যান, একই ফিল্ডিং, তাহলে টিম বি এর রানও হতে হবে 185। তাহলে তো মিলিয়ে গেল, টিম যারা ব্যাটিং করছে তাদের 185 হলো, যারা ফিল্ডিং করছে তাদের 185 হলো। কিন্তু কোনো কারণে যদি গরমিল দেখা দেয় ওদের 185 না হয়ে যারা ফিল্ডিং করছে তাদের হলো 180। তাহলে কি এখানে হয় ভুল হয়েছে অথবা চিটিং হয়েছে? আমরা ধরে নেব এই দুইটা বিষয়, হয় আমাদের টিম এ যারা ব্যাটিং ছিল তারা ভুল করছে বা বেশি লিখছে, অথবা টিম বি তারা ভুল করছে বা চিটারি করছে অথবা কম লিখছে। এখন তার মানে কি এই দুইটা এখানে 185 হলে এখানে 180 হলে এই দুইটাকে কি এক করতে হবে কি হবে না? অবশ্যই একই করতে হবে। তার মানে কি মিলকরণ বা সমন্বিতকরণ বা একত্রীকরণ একইটা হতে হবে। এখন এখানে যদি 185 হয় এখানে 185 হইতে হবে, অথবা এখানে যদি 180 হয় এখানে 180 হইতে হবে, দুইটা একই হতে হবে। ব্যাংক রিকনসিলিয়েশন এই বিষয়টা নিয়ে আলোচনা করি। ব্যাংকে যখন তুমি টাকা জমা রাখো তখন প্রতিষ্ঠান তার নিজের ক্যাশবুকে ব্যাংক কলাম নামে একটা কলাম রাখে। তার মানে প্রতিষ্ঠান ক্যাশবুকে ব্যাংকের টাকার হিসাব নিকাশ রাখে এবং ব্যাংক তার পাসবুকে বা ব্যাংক স্টেটমেন্টেও তার হিসাব নিকাশ রাখে। এখন ধরো তুমি ব্যাংকে টাকা, সাপোজ ধরো তুমি ব্যাংকে টাকা জমা দিলা 2000 টাকা, তাহলে তুমি কি করবা? ক্যাশবুকে প্লাস করবা, যেহেতু তোমার ক্যাশে টাকা বাড়ছে, তাহলে ক্যাশ ডেবিট 2000। তাহলে কি ব্যাংকের যে পাসবুক সেখানে কি 2000 টাকা বাড়াতে হবে নাকি কমাতে হবে? অবশ্যই বাড়াতে হবে, তাহলে সেখানেও 2000 টাকা প্লাস করতে হবে। খেয়াল করো তোমার জন্য, তুমি যদি এটা হয়ে থাকো যে ক্যাশ ডেবিট বাড়লে তোমার জন্য যদি হয় ডেবিট, ব্যাংকের জন্য হবে সেটা ক্রেডিট। কারণ দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনের দুইটা পার্টে থাকে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। তোমার জন্য যেটা ডেবিট ব্যাংকের জন্য সেটা ক্রেডিট। তার মানে খেয়াল করো তুমি যদি 2000 টাকা তোমার ক্যাশ বুকে যদি 2000 টাকা বাড়ে, অবশ্যই ব্যাংকের পাসবুকে 2000 টাকা বাড়তে হবে। যদি না হয় তাহলে বোঝা যাবে কি উভয়ের মধ্যে কোনো গরমিল বা চিটারি আছে। ব্যাপারটা এরকম যে ব্যাংকের পাসবুক এটা যদি হয় ক্যাশ বুক আর এটা যদি হয় পাসবুক, দুটা ব্যালেন্সটা সবসময় ওই যে ক্রিকেটারদের মতো টিম এ এবং টিম বি এর মতো সবসময় একই হতে হবে। এই একই করতে গিয়ে এখানে কোনো ডেবিট ক্রেডিটের প্রয়োজন হয় না, এখানে বোঝার প্রয়োজন হয় না। এটা একটু চিন্তা করতে হবে যে কোথায় গরমিল হয়েছে, যেখানে গরমিল হয়েছে সেখানে শুদ্ধ করে দিলে হয়ে গেল। এখন আমাদের এখানে দেখা গেল যে কি
আগে প্রথম কাজ হচ্ছে কোথায় কোথায় আমাদের গরমিল হয়েছে, কোন কোন ট্রানজাকশনের কারণে আমাদের এই যে দুইটা ব্যাংক বুক এবং পাসবুক অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্যাশ বুক এই দুইটা বইয়ে কোথায় কোথায় কোন কোন আইটেম কোন কোন ট্রানজাকশনের কারণে পার্থক্য হয়েছে, আমাদেরকে সর্বপ্রথম সেগুলো বের করে আনতে হবে। বের করে এনে তারপর আমরা একটা স্টেটমেন্ট, পুনরায় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এই যে তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, এটা একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা করেছি। এরকম একটা স্টেটমেন্ট করলে পরে আমরা দুটারই একই আনসার পাবো। তার মানে কি, আমরা তখন যা বললাম তা বোঝা গেল এটা ব্যাংকের বুক, পাসবুক আর গ্রাহকের বুক, ক্যাশ বুক, এই দুটার আলাদা আলাদা যদি ব্যালেন্স হয়ে থাকে তাহলে আমরা এই দুটাকে রিকনসিলিয়েশন বা এককরণের জন্য প্রথমে কোন কোন ট্রানজাকশনের কারণে আমাদের ডিফারেন্স হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করো যে ব্যাংক বুক এবং পাসবুক এই দুটা যদি গরমিল হয়ে থাকে অবশ্যই তার যৌক্তিক কারণ আছে। হয় ব্যাংক কোথাও ভুল করেছে, অথবা তুমি কোথাও ভুল করেছো, অথবা ব্যাংকেরও ভুল না তোমারও ভুল না, জানতো না কেউ, এটা হতে পারে। সাপোজ ধরো ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক প্রতি বছর গ্রাহকের সার্ভিস চার্জ বাবদ 500 টাকা কেটে নেয়। এটা তো এমন না যে ব্যাংক ম্যানেজার গ্রাহককে ফোন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা মাইনাস করা হয়েছে, আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা মাইনাস করা হয়েছে, ব্যাপারটা এরকম না। ব্যাংক অটো কেটে নেয়, কিন্তু তুমি জানতে না যে তোমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা মাইনাস করা হয়েছে। এখন তুমি জানলা, তার মানে এই ট্রানজাকশনটা, ব্যাংক সার্ভিস এই ট্রানজাকশনটা তোমার এবং ব্যাংকের পাসবুকে গরমিল করেছে। আমরা প্রথমে সেই ট্রানজাকশনগুলো নির্ণয় করব এবং সেই ট্রানজাকশনগুলো একটা রিকনসিলিয়েশন সিস্টেমে বসাবো, আমাদের গভর্নমেন্টের রিকনসিলিয়েশন বা একটা সলিউশন পেয়ে যাবো। এবার আমরা আমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ছাত্ররা একটু খেয়াল করো, তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে হোয়াইট বোর্ডে একটা কোশ্চেন লিখেছি। যদিও তোমাদের কাছে কোশ্চেন নাই, আমার এই ছোট হোয়াইট বোর্ডে আমি চেষ্টা করেছি কোশ্চেন এবং সলিউশন একই পাশাপাশি রাখার জন্য। খেয়াল করে, একটা প্রথমে বলেছি যে এটা এমন একটা অ্যাকাউন্টিং এর হিসাব যেখানে গরমিল নিয়ে আলোচনা করে, গরমিল হয়েছে কেন হয়েছে এবং সেটাকে এক করা, অর্থাৎ ব্যাংকের পাসবুক আর আমাদের ক্যাশ বুক দুটো অবশ্যই এক হতে হবে। এই জন্য আমরা প্রথমে একটু টেকনিক খেয়াল করবো। টেকনিকটা হচ্ছে আমাদের এখানে কোশ্চেনটা একটু খেয়াল করি। কোশ্চেনটা হচ্ছে এই ক্যাশ বুক শোজ ব্যালেন্স টাকা 10,500, অর্থাৎ বই দুইটা, একটা ক্যাশ বুক একটা পাসবুক। এখানে দেখো ক্যাশ বুকের ব্যালেন্সটা দিয়েছে কত, 10,500। তাহলে আমরা আমাদের প্রথম শুরু করবো কিসে থেকে, ক্যাশ বুক থেকে। যদি খেয়াল করো, যদি ক্যাশ বুক থেকে শুরু করি তাহলে আমাদের স্টার্ট ক্যাশ বুক, এখানে লেখা আছে, দেখো আমি লিখে রেখেছি স্টার্ট ফ্রম ক্যাশ বুক। তাহলে আমার টার্গেট বুক হবে কোনটা, পাসবুক। অর্থাৎ যদি ক্যাশ বুক থেকে স্টার্ট করি তাহলে টার্গেট বুক হবে পাসবুক, আর যদি পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে শুরু করি তাহলে আমাদের টার্গেট ব্যালেন্স হবে ক্যাশ বুক। অর্থাৎ ক্যাশ দিয়ে শুরু করলে ব্যাংকের ব্যালেন্স পাওয়া যাবে, ব্যাংক দিয়ে শুরু করলে ক্যাশের ব্যালেন্স পাওয়া যাবে। কোথা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে বিষয়। আমাদের কোশ্চেন যেহেতু এখানে আছে ক্যাশ বুক শোজ দ্যাট, হ্যাঁ, তাহলে আমরা ক্যাশ বুক দিয়ে শুরু করবো। ওকে, এখানে লিখি ব্যালেন্স as per cash book, কত টাকা, 10,500। দেখো তোমাদের বইতে যে চক দেয়া আছে সেখানে অ্যাড এবং লেস লেখা আছে, সেটা তোমরা করো, সমস্যা নেই। কিন্তু আমি তোমাদের বোঝার স্বার্থে আজকে দেখো এখানে একটা কলাম দিলাম প্লাস, আর একটা দিলাম মাইনাস। প্লাস মানে অ্যাড, মাইনাস মানে লেস, একই হলো। তো বোঝার স্বার্থে আমি এখানে দিয়েছি। এখন দেখো প্রথম হচ্ছে ক্যাশ বুক শোজ ব্যালেন্স টাকা 10,500। এখন বলতে পারো স্যার আপনি এটা প্লাসে কেন লিখলেন? প্লাসে লিখছি এই কারণে, কারণ তোমরা জানো যে ক্যাশ সবসময় প্লাস বা ডেবিট শো করে, বা এটা সম্পদ, এই জন্য আমরা ধরে নিয়েছি যে এটা প্লাসে আছে। এখন আমাদের শুরু করলাম মানে কি বুক দিয়ে, ক্যাশ বুক দিয়ে। তাহলে আমাদের টার্গেট বুক কোনটা? তাহলে আমাদের টার্গেট বুক হলো পাসবুক। আমরা সবসময় খেয়াল করবো যদি আমাদের টার্গেট বুকে বা টার্গেট ব্যালেন্সে যে এই যে লেনদেনগুলো আছে, এই লেনদেনটা যদি বেশি ব্যালেন্স শো করে তাহলে আমরা প্লাসে বসাবো, আর কম ব্যালেন্স শো করলে তাহলে আমরা মাইনাসে বসাবো। অর্থাৎ আমার টার্গেট ব্যালেন্স যদি
বৃদ্ধি শো করে তাহলে আমরা প্লাসে রাখবো, আর যদি হ্রাস বা কম শো করে তাহলে আমরা মাইনাসে বসাবো। আমার কথাটা মনে হয় তোমরা বুঝতে পারছো না, তাও আমি আবার রিপিট করি। আমরা ক্যাশ বুক দিয়ে যদি শুরু করি তাহলে আমাদের টার্গেট বুক হবে কোনটা? পাসবুক। আমরা লক্ষ্য করবো, আমরা খেয়াল করবো, বোঝার চেষ্টা করবো যে আমার স্টার্ট বুক থেকে, স্টার্ট বুক নিয়ে আমার আর কোনো কাজ নেই। আমি দেখবো যে আমার টার্গেট বুক যেটা পাসবুক, সেখানে ব্যালেন্সটার ইফেক্টটা কি। ব্যালেন্সটার ইফেক্ট যদি ব্যালেন্সটা বেশি শো করে তাহলে আমরা প্লাসে বসাবো, আর ব্যালেন্সটা যদি কম শো করে তাহলে আমরা মাইনাসে বসাবো। অর্থাৎ বৃদ্ধি পাইলে যদি বেশি শো করে প্লাস, আর যদি কম শো করে মাইনাস। কথা বুঝে গেল? এবার আসো আমরা আমাদের 1 নম্বর, এই যে 1 নম্বর ট্রানজাকশন, যে ট্রানজাকশন গুলো বুঝতে হবে যে কি কি কারণে আমাদের গরমিল হয়েছে। বলছে চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড, টাকা 16,000। আমাদের কি ছিল? চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড ইন ব্যাংক। অর্থাৎ আমি কাউকে চেক দিয়ে দিয়েছি কিন্তু সে লোক চেকটা ব্যাংক থেকে টাকাটা উঠাই নেয় নাই। অর্থাৎ তুমি, আমি যদি তোমাকে ধরি, তুমি আমার কাছে 1600 টাকা পেতে, আমি তোমাকে 1600 টাকা চেক দিয়ে দিচ্ছি। এবার খেয়াল করো আমার বুক কোনটা? আমার বুক হচ্ছে, আমার বুক ক্যাশ বুক। খেয়াল করো আমি কি করলাম, তোমাকে 1600 টাকা চেক দিলাম, তাহলে আমার ক্যাশ বুক থেকে আমি কি 1600 টাকা মাইনাস করলাম কি করলাম না? অবশ্যই 16 টাকা মাইনাস করেছি। তার মানে আমি যখন তোমাকে চেকটা দিয়ে দিছি, আমি আমার ক্যাশ বুকে কি করলাম? ক্যাশ বুকে 1600 টাকা মাইনাস করেছি। কিন্তু তুমি এই চেকটা কোনো না কোনো কারণে তোমার কাছে রেখে দিচ্ছ, তুমি ব্যাংকের থেকে, এটা ব্যাংকের সামনে এটা উপস্থাপন করো নাই, অথবা ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে যাও নাই। তার মানে ব্যাংকে আমার যে টার্গেট বুক, আমার টার্গেট বুক কোনটা? টার্গেট বুক হচ্ছে পাসবুক। পাসবুকের টাকাটা কি মাইনাস করা হয়েছে কি হয় নাই? অবশ্যই হয় নাই। তার মানে আমি আমার ক্যাশ বুক থেকে মাইনাস করছি, ব্যাংক বুক থেকে মাইনাস করা হয়নি। এই যে মাইনাস করা হলো না, এখন খেয়াল করো, এখন ক্যাশ বুক থেকে মাইনাস করা হলো কিন্তু টার্গেট বুক যে পাসবুক, পাসবুক থেকে মাইনাস করা হয় নাই। তাহলে আমার যে টার্গেট বুক বা পাসবুক, সেখানে কি ব্যালেন্স বেশি দেখাচ্ছে না কম দেখাচ্ছে? অবশ্যই বেশি দেখাচ্ছে। কারণ হচ্ছে এখানে মাইনাস করা হয়েছে কিন্তু এখানে মাইনাস করা হয় নাই। তাহলে আমার যে টার্গেট বুক, টার্গেট বুকের ব্যালেন্সটা কি বেশি দেখাচ্ছে না? আমি বলেছিলাম টার্গেট বুকের ব্যালেন্স যদি বেশি দেখায় তাহলে কোথায় বসাতে হবে? প্লাসে বসাতে হবে। অর্থাৎ এটা টার্গেট বুকে 1600 টাকা বেশি দেখাচ্ছে। যেহেতু আমি ক্যাশ বুক থেকে মাইনাস করছি, ব্যাংক তার পাসবুক থেকে মাইনাস করে না, এই জন্য ব্যাংকের বুকটা কি দেখাচ্ছে? ব্যাংকের ব্যালেন্সটা বেশি দেখাচ্ছে। অর্থাৎ আমার টার্গেট ব্যালেন্সটা বেশি দেখাচ্ছে। টার্গেট ব্যালেন্স যদি বেশি দেখায় তাহলে টাকাটা কোথায় বসাবো? প্লাসে বসাবো। কত টাকা? 1600। এবার আসো এটা লিখে নিই। এ চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, শেষ। প্লাসে বসালাম 1600 টাকা। প্লাসে আমি আরেকটু রিপিট করছি, প্লাসে কেন বসালাম? আমার যে টার্গেট বুক, আমার হচ্ছে ক্যাশ বুক, আমার টার্গেট বুক কোনটা? এই যে পাসবুক। আমি যদি আমার এখানে মাইনাস করেছি, আমার টার্গেট বুকে মাইনাস করে নাই, যেহেতু মাইনাস করে নাই তাহলে আমার টার্গেট বুকের ব্যালেন্সটা কি দেখাচ্ছে? বেশি দেখাচ্ছে। এই বেশি দেখালে, দেখো আমি একটা উপর দিকে একটা অ্যারো ছিল দেখে বুঝাইছি, বেশি দেখালে কোথায় বসবে? প্লাসে বসবে। এই যে দেখো প্লাসে 1600 টাকা বসালাম। অর্থাৎ টার্গেট বুকে যদি বৃদ্ধি বা বেশি দেখায় প্লাসে বসবে, টার্গেট বুকে যদি হ্রাস বা কম ব্যালেন্স শো করে তাহলে মাইনাসে বসবে। মূল কথা এটাই। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমার টার্গেট বুকে বেশি শো করলে প্লাসে বসবে, কম শো করলে মাইনাসে বসবে। এবার আসে আমাদের 2 নাম্বার আইটেম। 2 নাম্বার আইটেম কি? 2 নাম্বার এটা হচ্ছে চেক ডিপোজিট। আগেটা ছিল ইস্যু। ইস্যু মানে দিয়ে দেওয়া, চলে যাওয়া, মাইনাস করা। আর ডিপোজিট মানে জমা হওয়া। ডিপোজিট মানে ব্যাংকে টাকা জমা করা। চেক ডিপোজিট, চেক জমা দেওয়া হলো, বাট নট ক্লিয়ার বাই দ্য ব্যাংক, টাকা 2900। অর্থাৎ আমি আমার ক্যাশ বুকে টাকাটা কি করলাম? যোগ করলাম। খেয়াল করো, আমি যখন টাকাটা ব্যাংকে যখন পাঠাইলাম, সাথে সাথে আমার ক্যাশ বুকে আমি 2900 টাকা অ্যাড করলাম, কিন্তু নট ক্লিয়ার বাই ব্যাংক।
ব্যাংকে টাকা যখন যোগ করলাম তার সাথে সাথে আমার এখানে আমি যোগ করে নিলাম, কিন্তু ব্যাংক টাকাটা যোগ করে নাই। যেহেতু যোগ করে নাই, তাহলে কি এখানে কি কম দেখাচ্ছে না বেশি দেখাচ্ছে? কোনটা কম না বেশি? আমি এখানে প্লাস করলাম, কিন্তু এখানে প্লাস করার কথা ছিল 2900। যেহেতু 2900 প্লাস করে নাই, তাহলে এটা কম দেখাচ্ছে না ব্যালেন্স? আমার টার্গেট ব্যালেন্স যে পাসবুক 29 টাকা কম দেখাচ্ছে না? অর্থাৎ সেখানে 2900 টাকা আমার যে টার্গেট বুক, সেই বুকে 2900 টাকা কম দেখাচ্ছে। এখন তুই বলতে পারো স্যার এটা তো আমি বুঝতেছি না। আমি আবার বলছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি 2900 টাকা যখন ব্যাংকে যখন চেকটা পাঠালাম, সাপোজ ধরো আমাদের ডিপার্টমেন্টের একটা চেক মিরাজকে দিয়ে ব্যাংকে পাঠানো হলো, সাথে সাথে চেয়ারম্যান স্যার 2900 টাকা প্লাস করলো আমাদের ক্যাশ বুকে, কিন্তু ব্যাংক কোনো না কোনো কারণে ব্যাংকের টাকাটা জমা হয় নাই ওই দিন। না হইতে পারে, সাপোজ ধরো ব্যাংকে খুব ভিড় ছিল, ভিড় থাকার কারণে বৃহস্পতিবার তারা টাকাটা রিসিভ করে রেখে দিচ্ছে, তোমার অ্যাকাউন্টে যোগ করে নাই কম্পিউটারে বা ব্যাংক স্টেটমেন্টে। তারপরে শুক্রবার, শনিবার, তারপর রবিবার সে বাক্সটা খুললো, সোমবারে মঙ্গলবারে গিয়ে জমা হলো। এই যে দেখো আমাদের ক্যাশ বুকে বেশি দেখাচ্ছে, কারণ আমরা সাথে সাথে যোগ করে ফেলছি ক্যাশ বুকে টাকাটা, কিন্তু ব্যাংক বুকে কিন্তু বা পাসবুকে কিন্তু টাকাটা যোগ করা হয় নাই। যেহেতু যোগ করা হয় নাই, সেহেতু ব্যাংকের যে ব্যালেন্সটা, আমার যে টার্গেট বুকটা, যে পাসবুকটা, সেটা কি কম দেখাচ্ছে না বেশি দেখাচ্ছে? অবশ্যই কম দেখাচ্ছে। যেহেতু কম দেখাচ্ছে, সেহেতু আমরা এটা কোথায় দেবো? মাইনাসে করে দেবো। আমি আবার বলছি, আমার যে টার্গেট বুকে যদি ব্যালেন্সটা যদি এই লেনদেনের কারণে যদি বেশি হয়, বেশি বুঝায়, তাহলে প্লাসে যাবে, বা কম শো করলে মাইনাসে যাবে। এখানে কম শো করেছে। কেন কম শো করেছে? কম শো করার কারণ হচ্ছে এটা আমরা আমাদের ক্যাশ বুকে জমা দিয়েছি, বেশি হয়ে গেছে, কিন্তু পাসবুকে তো তারটা অ্যাড করে নাই, তাহলে এই লেনদেনের কারণে সেখানে কম শো করছে। যদি কম শো করে থাকে, তাহলে সেটা চলে যাবে মাইনাসে। তাহলে কারণ কি? বি deposit but not cleared by bank। অর্থাৎ আমার এখানে প্লাস করা হয় নাই, টার্গেট বুকে প্লাস করা হয় নাই। যেহেতু প্লাস করা হয় নাই, সেহেতু টার্গেট বুকের যে ব্যালেন্সটা সেটা কম শো করছে, কম শো করলে মাইনাস। এবার আসো যে আমাদের 3 নাম্বার লেনদেন। 3 নাম্বার কি বলছে? ব্যাংক পেইড ইন্স্যুরেন্স টাকা 550 টাকা। ছাত্ররা একটা খেয়াল করো, এখনকার এই সময়ে ব্যাংক নানাবিধ কাজ করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে, তোমার যদি কোনো ইন্স্যুরেন্স থাকে, তোমার যদি কোনো ডিপোজিট থেকে থাকে, তোমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকাটা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দেয়। এটা তুমি জানো না। খেয়াল করো, এই যে ব্যাপারটা, এটা তোমারও ভুল না, ব্যাংকেরও ভুল না। তুমি জানতে না জাস্ট যে তোমার অ্যাকাউন্ট থেকে 550 টাকা তোমার পক্ষে ব্যাংক 550 টাকা অন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করে ফেলছে। কথা কি বুঝতে পারছি? অর্থাৎ ব্যাংক তোমার পক্ষে তোমার অ্যাকাউন্ট থেকে 550 টাকা মাইনাস করেছে। আমি যদি এখানে যদি দেখাই, আমি দেখো ব্যাংক 550 মাইনাস করেছে, কিন্তু তুমি জানতেই না যে তোমার এখান থেকে 550 টাকা ব্যাংক তোমার পক্ষে ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে দিয়েছে। তাহলে এই যে লেনদেন, এই লেনদেনের ইফেক্ট কি? এই লেনদেনের কারণে এখানে তুমি জানতে না, এই জন্য তুমি মাইনাস করো নাই, কিন্তু এই লেনদেনের কারণে তোমার যে টার্গেট বুক কোনটা? পাসবুক। টার্গেট বুকে 550 টাকা কি কম শো করছে না বেশি শো করছে? কম শো করছে। কারণ হচ্ছে যে কি, তুমি তোমার এখানে ক্যাশ বুকে বেশি দেখাচ্ছে, কিন্তু তোমার এই লেনদেনের কারণে তোমার ব্যাংকের যে তোমার, আমরা চিন্তা করবো সবসময় টার্গেট ব্যালেন্স নিয়ে, 550 টাকা যেহেতু মাইনাস হয়েছে, তাহলে এই লেনদেনের কারণে তোমার যে টার্গেট বুক, সেই টার্গেট বুকে 550 টাকা কম শো করছে, অর্থাৎ কম আছে, কম দেখাচ্ছে। এই যে কম বা কম শো করা, সেটা আমরা কোথায় দিব? মাইনাসে করে দিব। আগে কত? 550 ইন্স্যুরেন্স paid by bank। আমি আবার বলছি, ব্যাংক পেইড ইন্স্যুরেন্স টাকা 550 টাকা।
এটা আমাদের পক্ষে ব্যাংক পে করে দিছে, আমরা জানতাম না। যেহেতু জানি না, আমি আমার ক্যাশবুক থেকে মাইনাস করে নেই, ব্যাংক তার পাসবুক থেকে মাইনাস করেছে। এই 550 টাকা মাইনাস করার কারণে আমি এটা নিয়ে আলোচনা করবো না, আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি না। আমরা যেহেতু ক্যাশবুক নিয়ে স্টার্ট করলাম, তাহলে আমাদের টার্গেট বুক কোনটা? পাসবুক। এখন দেখতে হবে যে এই 550 টাকা মাইনাস করার কারণে আমার পাসবুকের ব্যালেন্সটাকে কম শো করছে না বেশি শো করছে? কম শো করছে। এই যে আমি নিচের দিকে অ্যারো দিয়ে বুঝাচ্ছি, কম শো করলে সেটা কোথায় যাবে? সেটা মাইনাসে যাবে। কথা এটাই। বেশি শো করলে প্লাসে যাবে, কম শো করলে মাইনাসে যাবে। যেহেতু আমার 550 টাকা আমার পক্ষে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে দিয়েছে, তাহলে এই লেনদেনের কারণে আমার বর্তমানে পাসবুকের আমার টার্গেট বুকে 550 টাকা ব্যালেন্স কম শো করছে। এই কম শো করলে মাইনাস দেখা গেল, এইগুলো কথা। তারপরেরটা হচ্ছে কোনটা? ডি, ব্যাংক সার্ভিস চার্জ টাকা 120। এর মানে হচ্ছে তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা পরিচালনা করছো, এই বাবদ ব্যাংক কিছু সার্ভিস চার্জ নিয়ে রাখে বা কেটে নেয়। এটা এমন না যে সার্ভিস চার্জ 120 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দিয়েছে, ক্যাশ নেয় না, অ্যাকাউন্ট থেকে ওরা মাইনাস করে নেয়, ওদের অ্যাকাউন্টে নিয়ে যায়। এই 120 টাকা নিয়ে ম্যানেজার নিঃসন্দেহে তোমাকে ফোন দিবে না যে আপনার অ্যাকাউন্ট থেকে 120 টাকা সার্ভিস চার্জ বাবদ কেটে রাখা হলো, আপনি সেটা আপনার ক্যাশ বুকে মাইনাস করে নেন, এরকম ফোন দেয় না। ব্যাংক অটো মাইনাস করে নিয়েছে, তুমি জানতা না, এখন তুমি জানলা যে ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 120 টাকা মাইনাস করেছে। তার মানে এটা যদি আমাদের এই যে এখানকার বোঝানোর চেষ্টা করি, সেটা দেখো কিভাবে ইফেক্ট হয়। ব্যাংক তার বুক থেকে কি করছে? 120 টাকা মাইনাস করেছে, আমি আমার বুক থেকে মাইনাস করি নাই, অর্থাৎ আমি জানতাম না, এখন জানলাম। এই এখন জানার কারণে আমার তো ক্যাশ বুক দিয়ে আমি স্টার্ট করলাম, তাহলে টার্গেট বুকে কি 120 টাকা কম দেখাচ্ছে না বেশি দেখাচ্ছে? এই লেনদেনের কারণে কম দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমি আমার ক্যাশ বুক থেকে মাইনাস করে নেই, কিন্তু ব্যাংক তার পাসবুক থেকে মাইনাস করে নিয়েছে। এই মাইনাস করার কারণে আমার টার্গেট বুক কোনটা? পাসবুক। এই লেনদেনের কারণে আমার টার্গেট বুকে 120 টাকা অবশ্যই কম দেখাচ্ছে। কারণ কি? আমি এখান থেকে মাইনাস করি নেই, কিন্তু তারা মাইনাস করে নিয়েছে। তাহলে মাইনাস করলে 120 টাকা কম শো করছে না? এই কম শো করার কারণে এটা কোথায় যাবে? এটা মাইনাসে যাবে, 120। ব্যাংক সার্ভিস চার্জ, এই গেল এই চারটা। হ্যাঁ, এবার আসে পরেরটা, ডিরেক্টলি ডিপোজিটেড বাই কাস্টমার টাকা 80,000। অর্থাৎ কোনো কাস্টমার তোমাকে না জানিয়ে সরাসরি তুমি তার কাছে টাকা পেতে তোমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিয়েছে, কিন্তু ম্যানেজার কি তোমাকে ফোন করে বলবে ভাই আপনার অ্যাকাউন্টে 28 টাকা আসছে, আপনি আপনার ক্যাশ বুকে এটা যোগ করে নেন? অবশ্যই ফোন করে না। তুমি জানতে না যে কি তোমার অ্যাকাউন্টে ডিরেক্টলি টাকাটা যোগ হয়ে আছে। এবার আসো আমরা খেয়াল করি এই লেনদেনের প্রভাব কি। এই লেনদেনের প্রভাব হচ্ছে যে একজন গ্রাহক সরাসরি তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিচ্ছে, তাতে কি হলো? তুমি তোমার অ্যাকাউন্টে টাকাটা ব্যাংক প্লাস করে নিয়েছে, ব্যাংক তোমার পাসবুকে বা তোমার অ্যাকাউন্টে টাকাটা প্লাস করছে, কিন্তু তুমি যে ঘটনাটা জানতেই না যে ওই লোক তোমাকে টাকাটা পাঠাইছে, এই জন্য তুমি তোমার এখানে প্লাস করো নাই। অর্থাৎ ব্যাংক তার পাসবুকে 1800 টাকা প্লাস করছে, তুমি জানতা না যে তোমার 1800 টাকা তোমার ক্যাশবুকে তুমি যোগ করো নাই। এখন কথা দাঁড়ালো কি জানো? এইটা না, আমাদের টার্গেট ব্যালেন্স তাকাও। এই লেনদেনের কারণে আমাদের এই যে একটা কাস্টমার 1800 টাকা ডিরেক্টলি তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিল, এই লেনদেনের কারণে তোমার যে টার্গেট ব্যালেন্স কি? পাসবুকে কি ব্যালেন্স বাড়লো কি কমলো? অবশ্যই বাড়ছে। কারণ কি? যেহেতু তোমার অ্যাকাউন্টে টাকাটা 18 ব্যাংকের আমরা খেয়াল করবো সবসময় আমাদের টার্গেট বুক কোনটা? পাসবুক। এই টার্গেট বুকে যেহেতু 1800 টাকা যোগ করা হয়েছে, এই কারণে এই লেনদেনের কারণে আমাদের পাসবুক কি বেশি শো করছে না? বেশি শো করলে কোথায় বসবে?
বেশি শো করলে বৃদ্ধি পেলে প্লাসে বসবে। টাকা কত? 1800। ডিপি, ডিরেক্ট ডিপোজিট বাই কাস্টমার। প্লাসে বসাবো। হ্যাঁ, ডিরেক্ট ডিপোজিট বাই কাস্টমার। আমি আবার রিপিট করছি, আমরা জানতাম না যে ডিরেক্টলি কোনো কাস্টমার আমাদের অ্যাকাউন্টে 1800 টাকা জমা দিয়েছে। ব্যাংক জানতো, এই জন্য সাথে সাথে ব্যাংক কি করলো? প্লাস করে নিল। আমরা প্লাস করে নিই, কিন্তু আমাদের এটা বিষয় না, এটা বাদ। আমাদের বিষয় হচ্ছে টার্গেট বুক। আমাদের টার্গেট বুক কোনটা? পাসবুক। পাসবুকে কি এই লেনদেনের কারণে ব্যালেন্স বেশি শো করছে না কম শো করছে? অবশ্যই বেশি শো করছে, যেহেতু ব্যাংকে টাকাটা জমা দেওয়া হচ্ছে। আমরা জানতাম না, ওরা জানছে, ব্যাংক জানে, সাথে সাথে প্লাস করে নিয়েছে। এই প্লাস করার কারণে ব্যাংকের ব্যালেন্সটা, আমাদের টার্গেট ব্যালেন্স কি? টার্গেট ব্যালেন্স পাসবুক বেশি শো করছে। বেশি শো করার কারণে কোথায় বসালাম? প্লাসে বসাই। এই যে প্লাসে করে বসালাম। এরপরেরটা, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কালেক্টেড বাই ব্যাংক, টাকা 300। এটাও এর আগেরটার মতোই। আমরা কোন এক জায়গায় ইনভেস্টমেন্ট করেছি, সেখানে ওনাদেরকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন ব্যাংক দেখা যায় কি, অনেক সময় আমার গ্রাহকের পক্ষ হয়ে বিভিন্ন সুদের টাকা, ইন্টারেস্টের টাকা, বিভিন্ন বাহিরের এক্সপোর্ট ইম্পোর্টের টাকা জমা বা কালেকশন করে থাকে। এখানে তাই হয়েছে, ব্যাংক আমাদের পক্ষে সুদের টাকা কালেকশন করেছে, ইন্টারেস্টের যে টাকাটা সেটা আমাদের পক্ষে কালেকশন করেছে। এখন আমরা জানি কি জানি না? অবশ্যই আমরা জানি না। কেন জানি না? ব্যাংকে যখন ওই সুদটা কালেকশন করলো, নিঃসন্দেহে ব্যাংকের ম্যানেজার আমাদেরকে ফোন দিয়ে বলে নাই, ভাই আপনার অ্যাকাউন্টে 300 টাকা জমা হয়েছে, আপনি এটার সাথে সাথে প্লাস করে নেন। বলে না, এই জন্য আমরা জানি না। এখন ব্যাংক যেহেতু কালেকশন করছে, ব্যাংক অবশ্যই জানে। তাহলে এই লেনদেনের ইফেক্ট কি? এই লেনদেনের ইফেক্ট হচ্ছে ব্যাংক তার পাসবুকে 300 টাকা প্লাস করেছে, আমরা আমাদের ক্যাশবুকে 300 টাকা প্লাস করি নাই। ব্যাংক ডিরেক্ট কালেকশন করছে সুদের টাকা, এই জন্য ব্যাংক প্লাস করছে। কারণ কি, আমার অ্যাকাউন্টে পাসবুকে টাকা বাড়ছে, টাকা বাড়ছে, কিন্তু আমি জানতাম না বিধায় আমি আমার এখানে এন্ট্রি করে নেই। এখন কথা হচ্ছে, এই লেনদেনের কারণে আমার যে টার্গেট বুক, আমার টার্গেট বুক কোনটা? পাসবুক। এই লেনদেনের কারণে আমার টার্গেট বুকের ব্যালেন্সকে বেশি শো করছে না কম শো করছে? বেশি শো করছে। কারণ কি, যেহেতু প্লাস, আমার টাকা বাড়ছে, বাড়ার কারণে আমার এখানে টাকা বেশি শো করছে। আর যদি বেশি শো করে, তাহলে এটা কি প্লাসে যাবে না মাইনাসে যাবে? কোথায় যাবে? প্লাসে যাবে। তাহলে টাকা কত? 300। কোথায় বসাইলাম? এই যে প্লাসে। কেন প্লাসে বসাইলাম? আমার যে টার্গেট বুক, সেই টার্গেট বুকে 300 টাকা বেশি শো করছে এই লেনদেনের কারণে। এই যদি বেশি শো করে, আমার তার সবসময় একটা জিনিস খেয়াল করলাম, স্টার্ট যদি হয় ক্যাশ বুক দিয়ে, টার্গেট হবে পাসবুক। স্টার্ট যদি হয় পাসবুক দিয়ে, টার্গেট হবে ক্যাশ বুক। এটা খেয়াল রাখতে হবে। স্টার্ট যেটা, উল্টাটা হবে টার্গেট বুক। যদি ক্যাশ বুক দিয়ে স্টার্ট করো, পাসবুক টার্গেট দিয়ে, পাসবুক দিয়ে স্টার্ট করো, ক্যাশ বুক টার্গেট। আমরা শুরু করছিলাম কি বুক দিয়া? ক্যাশ বুক দিয়ে। এই জন্য আমরা সবসময় টার্গেট বুকের দিকে খেয়াল করছি, যে টার্গেট বুকে আমার ব্যালেন্স কি বাড়তেছে বা বৃদ্ধি পাচ্ছে, নাকি হ্রাস পাচ্ছে, বা বেশি শো করছে নাকি কম শো করছে। আই রিপিট ইট अगेन, যদি কোনো ট্রানজ্যাকশন বা লেনদেনের ফলে আমার টার্গেট বুকে ব্যালেন্স বেশি শো করে, তাহলে প্লাসে যাবে, কম শো করলে মাইনাসে যাবে। কোথায়? সব সময় টার্গেট বুকে। টার্গেট বুক ক্যান বি ক্যাশ বুক, টার্গেট বুক ক্যান বি পাসবুক। তুমি যেটা প্রথমে শুরু করবা, তার উল্টাটা হবে টার্গেট বুক। ক্যাশ বুক দিয়ে শুরু করলে পাসবুক টার্গেট বুক, আর পাসবুক দিয়ে শুরু করলে ক্যাশ বুক হবে তার টার্গেট বুক। অর্থাৎ এই লেনদেনের কারণে তোমার টার্গেট বুকে যদি কি অ্যামাউন্ট বা পরিমাণ, টাকার পরিমাণ যদি বেশি শো করে, তাহলে প্লাস, কম শো করলে মাইনাস। তাহলে কি এফ কি? এফ হলো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। এবার আসো, শেষ আর ট্রানজ্যাকশন নাই, আমরা এটা শেষ করি। আসো যোগ করে দেখি, উপরে 10,500 সব প্রথম প্লাসে গুলো যোগ করবো, তারপর মাইনাসে গুলো যোগ করবো।
10,500 যোগ 1,600 যোগ 1,800 যোগ 300 অর্থাৎ 14,200। এখানে যদি 14,200 হয় এখানেও 14,200 হবে। এখন আমরা এই প্লাসগুলো থেকে মাইনাসগুলো বিয়োগ দিব। বিয়োগ 2,900 বিয়োগ 550 বিয়োগ 130 10,630। এদিকে এটা ব্যালেন্স সিডিও বলা যায় 10,630। তাহলে আমরা শুরু করেছিলাম কি বুক দিয়া? ক্যাশ বুক। শেষ হবে কি বুক? পাসবুক। আর এটা হবে এরকম ব্যালেন্স এস পার, শুরু করেছিলাম ক্যাশ বুক, এটা এখন পাইলাম তাহলে কি বুক? কি বুকের ব্যালেন্স পাইলাম? পাসবুকের ব্যালেন্স পাইলাম। অর্থাৎ আমরা ক্যাশ বুকের ব্যালেন্স দিয়া শুরু করে পাসবুকের ব্যালেন্সটা পেয়ে গেলাম। আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটাই পরিপূর্ণ হয়ে গেল। তাহলে আমরা আজকে যা করলাম তা যদি ইন ওভার যদি আমি বলি, এখানে দেখো তো ডেবিট ক্রেডিটের কোনো ব্যাপার ছিল? কোনো ব্যাপার ছিল না। এখানে বুঝার ব্যাপার ছিল যে আমার টাকাটা কি প্লাস হইলো নাকি মাইনাস হইলো। আর প্লাস মাইনাস কিসের উপর নির্ভর করে? আমি যে আমার টার্গেট বুক, এই যে বুক শুরু করব, যদি ক্যাশ বুক দিয়ে শুরু করি তাহলে আমার পাসবুক হবে টার্গেট বুক। যদি ক্যাশ বুক দিয়ে শুরু করি তাহলে আমি পাসবুকের বা ব্যাংক স্টেটমেন্টে ব্যালেন্স পাবো। আর যদি ব্যাংক বুক দিয়ে পাসবুক দিয়ে শুরু করি তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স পাবো। সহজ। আমি আবার বলছি, যে বুকটা দিয়ে শুরু করবে, যে আমি এখানে লিখছি একটু খেয়াল করো, ক্যাশ বুক দিয়ে আমরা শুরু করছি যেটা লিখছে স্টার্ট। পাসবুকের ব্যালেন্সটা আমরা সর্বশেষ পেয়েছি, এই জন্য এটাকে বলেছি আমরা টার্গেট ব্যালেন্স। কারণ কি আমাদের অর্জন, আমাদের টার্গেট কি ছিল? পাসবুকের, কারণ ক্যাশ বুকের একটা কোশ্চেনে দেয়াই ছিল, এই জন্য আমরা শুরু করেছি ক্যাশ বুক দিয়ে। তাহলে আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে পাসবুকের ব্যালেন্সটা পাওয়া, এই জন্য আমরা ক্যাশ দিয়ে স্টার্ট, পাসবুক হচ্ছে টার্গেট। এখন আমরা লক্ষ্য করব কোন কোন ট্রানজাকশনের কারণে আমাদের এই যে ক্যাশ বুক এবং পাসবুকের মধ্যে গরমিল হয়েছে। গরমিল যদি এইভাবে থেকেই থাকে তখন আমরা ব্যাংকে বলবো চিটার অথবা নিজেরা হবো চিটার। এই জন্য আমাদের কোন কোন ট্রানজাকশন বা আইটেমের কারণে আমাদের গরমিল হয়েছে, এই গরমিলটা আমাদেরকে একই করতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে, সমন্বয় করতে হবে। এই লেনদেনগুলো দেখবো আমরা, দেখে আমরা খেয়াল করবো আমার স্টার্ট পয়েন্টে না, আমি যাবো আমার টার্গেট পয়েন্টে, টার্গেট ব্যালেন্সে। টার্গেট ব্যালেন্সে যদি ধরো প্রথম লেনদেন, এই লেনদেনের কারণে টার্গেট ব্যালেন্স যদি বেশি শো করে তাহলে প্লাসে বসাবো টাকাটা, আর যদি টার্গেট ব্যালেন্সে যদি কম শো করে তাহলে মাইনাসে বসাবো টাকাটা। যেটা দিয়ে শুরু করলাম তার উল্টাটা আমরা পেয়ে যাবো। খুব সহজ। নেক্সট ক্লাসে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন আলোচনা করবো। তবে আজকে তোমাদের বোঝার জন্য আমি এখানে প্লাস মাইনাস দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা দুইটা পার্ট, আজকে শুধু শুরু করলাম ক্যাশ কলাম দিয়ে, পাইলাম ব্যাংক কলাম। অন্যদিন বইয়ে আরো ডিফারেন্ট টাইপের দুই একটা অঙ্ক আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। আশা করছি তোমরা এটা বারবার টেনে শুনবে, হয়তো কিছুটা বুঝতে পারবে। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।